আমরা বিশ্বাস করি বিশ্বের যে কোনো দলকে আমরা হারাতে পারি, সেই সামর্থ্য আমাদের রয়েছে। বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেনের মুখ থেকে এই কথাটা কতবার আপনি শুনেছেন বলেন তো দেখি? তোতা পাখির মুখস্থ বুলির মতো এই কথাটা আমরা সংবাদ সম্মেলনে শুনতেই পাই বারবার। সেটা ক্যাপ্টেন পরিবর্তন হলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাসও সেই একই বাণী শুনিয়ে গেছেন। সেটাও কোন সময়? যখন আরব আমিরাতের কাছে আমরা সিরিজ হেরে এসেছি। হ্যাঁ, পাকিস্তান ভালো ফর্মে নেই, পাকিস্তানের ক্রিকেটের অবস্থাও ততই বছর, তাদেরও একেবারে হচ্ছে গিয়ে যাচ্ছে তাই পারফরমেন্স তারা করছে, কিন্তু তারপরও এরকম কথা যখন বলেন বাংলাদেশের ক্যাপ্টেন, তখন তার একটা ছাপ তো মাঠের পারফরমেন্সে থাকা লাগে, তাই না? লাহোরে প্রথম টি-20 ম্যাচটা যে বাংলাদেশ খেললো, যেই ম্যাচটা আমরা হেরে গেলাম 37 রানে, সেইখানে বাংলাদেশ টিমের পারফরমেন্সে কি সেই বিশ্বাসটা ছিল? যদি বিশ্বাস থাকে তাহলে কি বাংলাদেশ টিমের সেই স্কিল সেট ছিল? এখন আমাদের বিশ্বাস এবং স্কিল সেট যদি না থাকে, তাহলে কি কারণে আমরা, কিভাবে আমরা পাকিস্তানের মতো দলকে হারাবো? আমরা হারাতে পারিনি, আমরা 37 রানে এই ম্যাচটা হেরে গেছি। এবং সেইখানটাতে ওই প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে। টার্নিং পয়েন্টের আলোচনাটা যখন আমি করছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের কি পাকিস্তানকে হারানোর মতো বিশ্বাস ছিল? আর বিশ্বাস যদি বা থাকে, আমাদের কি স্কিল সেট ছিল পাকিস্তানকে হারানোর মতো? কেন এই কথা বলছি? টার্নিং পয়েন্টটা আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখতে পারেন। পাকিস্তান আগে ব্যাটিং করে 201 রান করেছে। এই উইকেটে এটা ভাই পার স্কোর, 200 রানের কম এটা হবে না। পিএসএল এ যে মাত্র শেষ হলো, সেখানে লাহোরে এবার যেসব ম্যাচগুলো হয়েছে, তাতে 5টা ম্যাচে আগে ব্যাটিং করা দল 200 প্লাস স্কোর করেছে। ফলে সেইখানটাতে আমরা পাকিস্তানকে 201 রানে রেখে যদি আমাদের মনে হয় যে না, এই রান তারা করেও এটা আমাদের রিচের বাইরে, তাহলে ভাই আর কিছু বলার নেই, তাহলে আর কিছু বলার নাই। আমাদের ব্যাটিং দেখে কি সেটা মনে হয়েছে? কেন আমি বলছি, দেখেন, আমাদের একটা ফ্লাইং স্টার জরুরি ছিল, সেই ফ্লাইং স্টারটা আমরা পাইনি। আমাদের দুই ওপেনারের মধ্যে পারভেজ ইমন, তিনি 4 রান করে আউট হয়ে গেছেন মিডনে ক্যাচ দিয়ে। এর আগে একবার প্রায় আউট হয়ে গিয়েছিলেন, হারিস রফের ওই ক্যাচটা একটু সামনে ড্রপ পড়েছিল, গেলে বেঁচে গিয়েছিলেন, কিন্তু এরপর তিনি আউট হয়ে গেলেন। তানজিদ তামিম চেষ্টা করেছিলেন এবং তিনি টানা 2টা ছক্কা মারলেন, টানা 2টা 4 মারলেন, কিন্তু ইনিংসটা ক্যারি করতে পারলেন না। তিনি আউট হয়ে যান যখন, তখন 4 ওভার শেষে বাংলাদেশ স্কোর 2 উইকেটে 37। এইখান থেকে পরের 6 ওভারে বাংলাদেশ আর মাত্র 38 রান যোগ করতে পেরেছে। পাওয়ার প্লের 2টা ওভার ছিল, তারপরের 4টা ওভার মিলিয়ে আমরা মাত্র 38 রান যোগ করতে পেরেছি, আমরা মাত্র 2টা বাউন্ডারি মারতে পেরেছি। ভাবা যায় এটা হয়? আমাকে বলেন যে 201 রান তারা করতে নেমেছে, আমাদের প্রথম 4 ওভারে 2 ওপেনারের উইকেট গিয়ে আমাদের 37 রান হয়েছে। এই অবস্থাতে আমরা নেক্সট 6 ওভারে কিভাবে মাত্র 38 রান যোগ করি, কিভাবে মাত্র 2টা বাউন্ডারি মারি, কিভাবে আমাদের ক্যাপ্টেন লিটন দাস ওই সময়ের 21 বলে তিনি মাত্র 25 রান করেন, কিভাবে তাওহিদ হৃদয় ওই জায়গাটাতে 17 বলে 15 রান করেন। এখানেই তো আমরা ম্যাচ হেরে গিয়েছি। লিটন পরে পুষিয়ে দিতে চেয়েছেন, পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আপনি ইনিংসের শেষ যদি দেখেন, আপনার মনে হবে যে না, লিটন তো 30 বলে 48 রান করেছেন। সেইখানটাতে ওই যে ডেসপারেট হয়ে ছক্কা টক্কা মারার চেষ্টা করেছেন, তারপরে হচ্ছে কি একটা ছক্কা হয়েও গিয়েছে, একটু জন্য হচ্ছে কি বেঁচে গিয়ে আরেকটা ছক্কা হয়েছে, কিন্তু ওই এর আগে যেই ছক্কাটা মেরেছেন আউটের আগে, ওইটা একটা খুব ভালো স্লগ সুইপের ছক্কা মেরেছেন শাদাব খানকে। এরপরে তিনি কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন 30 বলে 48 রান। আপনার দেখলে মনে হবে 30 বলে 48 রান ঠিক আছে, মন্দের বলো, ভালোই তো, খারাপ তো না। 30 জন যে খারাপ ফর্মে রয়েছেন তার মধ্যে তো এইটাকে আপনি ভালোই বলবেন। কিন্তু যখন আপনি মাথায় রাখবেন যে আমাদের 4 ওভারে 37 রান ছিল 2 উইকেটে, ওইখান থেকে পরে 6 ওভারে আমরা মাত্র 38 রান যোগ করেছি, কোনো উইকেট আমরা হারাই নাই, এবং ওই সময় আমাদের লিটন দাস 21 বলে 25 রান করেছেন। ওই সময় আমাদের তাওহিদ হৃদয় হচ্ছে গিয়ে 17 বলে 15 রান করেছেন। আপনি কি ব্যাখ্যা দিবেন? 10 ওভার শেষে আমাদের স্কোর 2 উইকেটে 75। বাংলাদেশ টিম কি এমন টিম যে পরের 10 ওভারটাতে আমরা আরো 127 রান করে ফেলবো? আমাদের টিমের কি ওই ফায়ার পাওয়ার রয়েছে? আমাদের টিমের ব্যাটসম্যানটা কি ওই রকম? ফলে যা হওয়ার সেটাই হয়েছে। লিটনরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিছুটা সফল হয়ে তিনি আউট হয়ে গেছেন। তিনি আউট হওয়ার পর তাওহিদ হৃদয়ের একটা খুবই প্যাথেটিক যে ইনিংসটা তিনি খেলেছেন, সেই ইনিংসটাতে তিনিও আউট হয়ে গেছেন, তিনিও দলকে ডুবিয়ে আউট হয়ে গেলেন। এবং শামীম পাটোয়ারি, তিনিও যখন, তাওহিদ হৃদয় এলবিডব্লিউ হয়ে গেছেন, আর শামীম পাটোয়ারি তিনিও যখন হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে আউট হয়ে গেলেন, আমরা 2 উইকেটে 100 থেকে আমরা 5 উইকেটে 108 রান, এই 8 রানের মধ্যে আমরা 3টা উইকেট হারিয়ে ফেললাম। শামীম পাটোয়ারি স্ট্যাম্পিং যখন হয়ে যান, বাংলাদেশের ম্যাচে যে একটু জয়ের সামান্যতম যে সম্ভাবনা ছিল, যে আমাদের হাতে উইকেট আছে, টেকনিক্যালি স্পিকিং, তার
তাত্ত্বিকভাবে যে হাতে উইকেট রেখে আমরা শেষ 10 ওভারে 127 রান করে ফেলবো, সেই কারণে আমরা ওই সময় শুরুতে রয়েস হয়ে খেলেছি, এটা যে আপনি বলতে পারতেন, সেই সম্ভাবনাও শেষ হয়ে যায় যখন আমরা এই 8 রানের মধ্যে 3টা উইকেট হারিয়ে ফেলি। এরপরে গিয়ে জাকের আলী অনেকের ইনিংসটা আমাদের পরাজয়ের ব্যবধানটাই কেবলমাত্র কমেছে, আমরা 164 পর্যন্ত যেতে পেরেছি এবং আমরা 37 রানে ম্যাচটা হেরে গিয়েছি। এখন পাকিস্তান যে আগে ব্যাটিং করে 201 রান করলো, সেইখানটাতেও কিন্তু আমাদের একটা খুব ভালো শুরু স্টার্ট হয়েছিল। আমরা প্রথম 2 ওভারে পাকিস্তানের 2 ওপেনারকে আউট করে দিয়েছি। ফার্স্ট ওভারে সাইম আউটকে কটেন বোল্ড করেছেন শেখ মাহেদী হাসান একেবারে তার মুখোমুখি প্রথম বলটাতেই, ফকর জামানকে ওইখানটায় এলবিডব্লিউ করেছেন আমাদের শরীফুল ইসলাম। কিন্তু এই ইনিশিয়াল প্রেশারটাকে আমরা ধরে রাখতে পেরেছি? আমরা তো আর পারিনি। পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা নামলেন, হারিসের সঙ্গে একটা পার্টনারশিপ করলেন, হারিস আউট হয়ে গেল, সালমান আগা ছিলেন এবং তিনি একটা খুব ভালো 50 ইনিংস তিনি খেলেছেন এবং এরপরে যিনি যেখানে শেষ করেছেন ওইখান থেকে আবার অন্যরা এগিয়ে নিয়ে গেছেন ইনিংসটা। এখানে হাসান নজরের কথা বলতে হবে, 22 বলে 44 রানের একটা ইনিংস খেলতেছেন। সাদাবের কথা বলতে হবে, যিনি 25 বলে 48 রানের একটা ইনিংস খেলেছেন, ইনিংসের শেষটা তিনি ওই জায়গাটাতে ভালো করেছেন। অবশ্য সাদাব তার মুখোমুখি হওয়া প্রথম বলটাতে, শামীম পাটোয়ারির বলটাতে আউট ছিলেন বলে আমার কাছে মনে হয়েছে। মানে ওইটা আম্পায়ার স্কলও হতে পারতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সেটা আউট ছিল। আম্পায়ার তাকে নট আউট দিয়েছে এলবিডব্লিউ মানে ওই ডিসিশনে। আর এই সিরিজে যেহেতু ডিআরএস নেই, আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার কোনো উপায়ও আসলে নেই। সো সাদাবের ওই লাকি ব্রেকটাও পাকিস্তানকে আসলে হেল্প করেছে, ফলে তাদের স্কোরটা তারা একসময় যেটা মনে হচ্ছিল যে 220-30 হয়ে যাবে, পরে আবার যেটা মনে হচ্ছিল যে বাংলাদেশ তাদের 200-র মধ্যে রাখতে পারবে, শেষে গিয়ে এটা পার স্কোর 201ই আসলে হয়েছে। এবং এইখানটাতে আমাদের এই পিএসএল খেলার রিশাদ 4 ওভার বোলিং করে 55 রান দিয়ে মাত্র 1 উইকেট পেয়েছেন এবং জাতা বোলিং তিনি করেছেন। বরং শামীম পাটোয়ারি অকেশনাল অফ স্পিনে তিনি ভালো বোলিং করেছেন, 4 ওভারে 30-31 রান দিয়ে তিনি একটা উইকেট পেয়েছেন। আমাদের পেসারও খুব ভালো বোলিং করতে পারেননি। এরপরেও এই 201 রান আমরা জিততে পারি কি পারি না, একদম আমি প্রথম কথাতে যদি আসি, সেই যে বিশ্বাসের কথা, আমরা কি আসলে বিশ্বাস করে আমরা পাকিস্তানকে হারাতে পারবো? তাহলে আমরা কি কারণে ওই 5, 6, 7, 8, 9, 10 এই 6 ওভারটাতে আমরা মাত্র 38 রান তুলেছি কোনো উইকেট না দিয়ে? কি কারণে আমরা যদি মনে করি, নাকি আমরা মনে করি আমাদের স্কিল সেট নেই, আমাদের এইখানে দ্রুত রান তোলার এইটা গেম অ্যাওয়ারনেসটা এই জিনিসটাই আমাদের নেই? সেইটাও তো বড় কারণ হতে পারে। বিশ্বাস বলুন, গেম অ্যাওয়ারনেস বলুন, স্কিল সেট বলুন, সব জায়গাতেই আমরা পিছিয়ে আছি, সেই কারণে আমরা এই ম্যাচটা হেরেছি। পাকিস্তানের কাছে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ যে 37 রানে হেরে গেল, সেইখানটাতে আমার টার্নিং পয়েন্টটাই আমাদের ব্যাটিং ইনিংসের ওই যে মানে সাদাবের এলবিডব্লিউ দিলেন কি দিলেন না সেটাও আমি বলতে পারতাম, তো ওইটা 50-50 কল তো, আর ডিআরএস নেই, এটা এখন আপনি কি করবেন? ওটা একেবারে প্লাম যে একেবারে আউট ছিলই ছিল তাও না, তারপরেও সেইটা একটা দাবিদার। কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট যে আমরা প্রথম 4 ওভারে 2 উইকেটে 37 করার পর পরের 6 ওভারে কোনো উইকেট না হারানো সত্ত্বেও যে আমরা মাত্র 38 রানের বেশি তুলতে পারিনি, মাত্র 2টা 4-এর বেশি মারতে পারিনি। এবং ওই সময় লিটন দাস ও তাওহিদ যে ন্যাক্কারজনক ব্যাটিং করেছেন, যে নেতিবাচক ব্যাটিংটা করেছেন, ওই জায়গাতেই বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। ওইটাকেই আমার কাছে এই ম্যাচে বাংলাদেশের পরাজয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে।